৮ ঘণ্টা জার্নি শেষে অবশেষে সিঙ্গাপুরের এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে। পূর্বের মতো এখনও আদ্রিতার হাতখানা শক্ত করে চেপে ধরে প্লেন থেকে নামে আবরার। এয়ারপোর্টের মধ্য দিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে আসে। চেকিং এর ঝামেলা নেই। সিয়াম এদিক ওদিক নজর ঘুরাতে ঘুরাতে হাঁটছে, যদি কোনো পরীর দেখা মিলে যায়। কিন্তু হায়, কোনো পরী তো দূর, একটা মেয়েকেও চোখে পড়ে না। চারিপাশে খালি ড্রেস পরিহিত পুলিশ। এখানে কয়েকটা মেয়ে পুলিশ দাঁড়িয়ে থাকলে কি এমন হতো? পরীর মতো মেয়েরা পুলিশের ড্রেস আপে থাকলে এয়ারপোর্টের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যেত। কিন্তু সিঙ্গাপুরের সরকার সেটা বোঝে না। হয়তো নিরামিষ হবেন তিনি। আমান সিয়াম এর কাঁধে হাত দিয়ে বলে, কি রে ভাই, মেয়ে দেখছিস? সিয়াম মুখ বাঁকিয়ে বলে, নো। সিয়াম কোনো মেয়ে ডিজার্ভ করে না। আহাত পাশ থেকে বলে ওঠে, রাইট। মেয়েদের ম্যানেজ করার এবিলিটি সিয়ামের নেই। তৃতীয় লিঙ্গ ডিজার্ভ করে সিয়াম। আমান আর ইভান হেসে ওঠে। সিয়াম কটমট নয়নে তাকায় আহাদের পানে। দাঁতে দাঁত চেপে বলে, শালা, আমি মেয়ে ডিজার্ভ করি না, পরী ডিজার্ভ করি। ইভান বলে, ভাই, তোরে কোনো মেয়েই পাত্তা দেয় না, পরী তাকাবে তোর পানে? রাগ করতে গিয়েও করতে পারে না সিয়াম। আসলেই তো, তার পানে কোনো মেয়েই তাকায় না। পরী তাকাবে কেন? পরীকে তো আর ভূতে ধরে নাই। দীর্ঘশ্বাস ফেলে সিয়াম অসহায় স্বরে বলে, ভাই, ভাবতেছি ক্রিম আপার থেকে একটা ক্রিম নিব, সেটা মেখে একটু সুন্দর হব। আমান বলে ওঠে, ভাই, আমি ভাবতেছি তোকে ক্রিম আপার সাথেই বিয়ে দিয়ে দিব। চলবে না? সিয়ামের চোখ দুটো চকচক করে ওঠে। আমানের হাত ধরে বলে, ক্রিম আপা করবে আমায় বিয়ে? করলেও করতে পারে। আদ্রিতা আবরারের হাত ধরে হাঁটছে ঠিকই, তবে তার মনোযোগ ছিল সিয়ামদের কথাতে। মিটমিট করে হাসছে সে। হঠাৎ করে একটা ট্রলির সাথে পা বেঁধে যায় আদ্রিতার। অসাবধানে হাঁটার ফলেই এমনটা হয়। একটুখানি ব্যথা পায় পায়ে। মৃদু স্বরে আহ কি বলে ওঠে। আবরার দাঁড়ায়, পাশ ফিরে ট্রলির পানে তাকায়। ট্রলিখানা মাঝারি বয়সে একটা মেয়ে ঠেলে নিয়ে যাচ্ছিল। সে অনবরত সরি কি শব্দটা আওড়াচ্ছে। সেই সরিতে আদ্রিতার মন গললেও আবরারের গলে না। সে ক্রোধের সাথে লাথি মারে ট্রলিতে। দুটো লাগেজ এবং একটা হ্যান্ডব্যাগ সহ ট্রলিখানা উল্টে যায়। চমকে ওঠে সকলেই। এখানেই শেষ নয়। উল্টে পড়া ট্রলিটিকে আরও কয়েকবার পায়ের আঘাতে ভেঙে ফেলে। মেয়েটি ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। আদ্রিতা সিয়ামের পেছনে গিয়ে লুকায়। কিছু পুলিশ দৌড়ে আসে। আবরার তাসনিন এর বাহু ধরে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? আবরার জবাব দেয় না। ঝাড়ি মেরে পুলিশের হাত সরিয়ে দেয় নিজের কাঁধ হতে। তারপর ভয়ে সিটিয়ে যাওয়া মেয়েটির পানে তাকায় এবং বাংলা ভাষায় বলে, তোর জন্য আমার বউ ব্যথা পেল। খুন করে দিতে ইচ্ছে করছে তোকে। মেয়েটি হাউমাউ করে কেঁদে ওঠে। দুই হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। সিয়াম গালে হাত দিয়ে দৃশ্যখানা দেখে এবং বিড়বিড় করে বলে, ওরে হ শালা, ঘরে তুই নিজে আয়রন মেশিন দিয়ে হাত পুড়িয়ে দিস, আর বাইরে সামান্য গাছের সাথে গুতা লাগলে গোটা দুনিয়ার সকল গাছকেই উপরে ফেলিস। ভাই, তুই সাইকো না, তুই হলি গিরগিটি। তোর এই বিহেভিয়ার দেখে একখানা কবিতা মাথায় আসলো। দেখতে বড়ই ভোলা ভালা, মনটা বেশ নরম। নিজে মারলে আদর, আর অন্য কেউ তাকালেই মেজাজ গরম। গুরু, তোমার তুলনা নেই, তুমিই বিশ্বসেরা। আমার আব্বা বিখ্যাত প্রেমিক। সিয়াম, তোর নেই কোনো প্যারা। পুলিশ আবরারকে বুঝিয়ে শুনিয়ে চলে যেতে বলে। চোখ দুটো বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে আবরার। অতঃপর মেজাজ একটু ঠান্ডা হলে চোখ খুলে পাশ ফিরে আদ্রিতার পানে তাকায়। সিয়ামের পেছনে লুকিয়ে আছে। আবরার বড় বড় পা ফেলে আদ্রিতার দিকে এগিয়ে যায়। গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, আর ইউ ওকে? আদ্রিতা চটজলদি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, একদম ওকে, কিছুই হয়নি আমার। পুনরায় আদ্রিতার হাতখানা মুঠো করে ধরে আবরার। লেটস গো। আবারও সকলেই হাঁটতে থাকে। ওই তো এয়ারপোর্টের বাইরে কালো রঙের দুইখানা ল্যাম্বরগিনি রাখা। গাড়ির পাশে দুজন গার্ড দাঁড়িয়ে আছে চাবি হাতে। আবরার প্রথম গাড়িটার সামনে গিয়ে দাঁড়ায়। গার্ডের থেকে চাবি নিয়ে তাকে কি ইউ ক্যান গো বলেই গাড়িতে বসে পড়ে। আদ্রিতা হাঁ করে দাঁড়িয়ে আছে।
এত সুন্দর গাড়ি সে কখনোই দেখেনি। সিয়াম, আমান, আহাদ এবং ইভান অপর গাড়িতে বসে পড়েছে। বরাবরই আমান ড্রাইভিং সেরা, তাই সেই গাড়ি চালানো প্রস্তুতি নিয়েছে। আদ্রিতাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আবরার বলে, হেই, দাঁড়িয়ে আছো কেন? এসো। আদ্রিতা শুকনো ঢোক গিলে গুটি গুটি পায়ে এগিয়ে আসে এবং গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। সাথে সাথে আবরার স্টারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করে। 8 ঘন্টা প্লেন জার্নি করেছে, ঘুমিয়ে ঘুমিয়ে এখন আর ঘুম আসছে না। আবার পাশে বসে থাকা বোরিং মানুষটার সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। যেচে কথা বলতে গেলে ঠোঁট কাটার মতো কিছু একটা বলে দিবে আর আদ্রিতা লজ্জায় আধমরা হয়ে যাবে। তার থেকে বরং সিঙ্গাপুর দেশটাকে উপভোগ করা যাক। সিঙ্গাপুরের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলির মধ্যে মেরিনা বেই স্যান্ডস কি অন্যতম। এটি সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত এবং বিলাসী হোটেল হিসেবে পরিচিত। মেরিনা বেই স্যান্ডস হোটেলটি 5-4 তলা বিশিষ্ট এবং এটি 3টি পৃথক ভবনের সমন্বয়ে তৈরি, যার উপর একটি বিশাল সাঁতার পুল, ইনফিনিটি পুল রয়েছে। এটি সিঙ্গাপুরের আকাশপথে একদম শীর্ষে থাকা বিলাসী হোটেলগুলির মধ্যে অন্যতম। এসব চ্যাটজিপি থেকে জেনেছি আমি। দীর্ঘ 1 ঘন্টা জার্নির পরে হোটেলের সামনে গাড়ি থামে। আদ্রিতা নামার প্রস্তুতি নেয়। সিটবেল্ট খুলে ফেলে তখনই আবরার বলে ওঠে, আদ্রিতা, উইল ইউ ম্যারি মি? চমকায় আদ্রিতা। পাশ ফিরে আবরারের মুখ পানে তাকায়। বড়ই ক্লান্ত লাগছে লোকটাকে। বিলাই আঁখি পল্লব টকটকে লাল হয়ে আছে। শুকনো ঢোক গিলে আদ্রিতা মাথা নিচু করে কিছু বলতে যায়। তার আগেই আবরার কোমর জড়িয়ে ধরে তার কাঁধে মুখ গুজে ফিসফিস করে বলে, আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। জানো প্লেনে কত কষ্টে কন্ট্রোল করেছি? আমি চাচ্ছি আজকে এখনই তোমাকে দ্বিতীয়বার বিয়ে করতে। আদ্রিতা আবরারকে নিজের থেকে সরানোর চেষ্টা করে না, বরং চুলের ভাঁজে হাত ঢুকিয়ে বলে, আমি আসিফ। বাকিটা শেষ করার আগেই আবরার ছেড়ে দেয় আদ্রিতাকে। দাঁতে দাঁত চেপে বলে, আইফা, ইডিয়েট। তারপর পকেট হাতরে ফোন বের করে। গাড়ির ব্যাক সিট হতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নেয় এবং তা থেকে সিম কার্ড বের করে ফোনে সেট করে নেয়। পরপরই কল করে কোনো এক নাম্বারে, বিয়ে ক্যান্সেল, সবাইকে বিদায় করো, বাসর হবে কনফার্ম, সব কিছু সেট আপ করো, কুইক বলেই কল কাটে। আদ্রিতা হাবলার মতো তাকিয়ে থাকে। কি হয়ে গেল? সে তো আবেগী হয়ে বলতে যাচ্ছিল, আমি আসিফকে বিয়ে করতে চাইতাম, ভালোবাসতাম, কিন্তু আপনি আসার পরে আমার স্বপ্ন বদলে গেছে। আসিফ নামটা আর মনেই পড়ে না গে। হতাশ আদ্রিতা মনে মনে নিজেকে এক দরফা বকাঝকা করে পাশে তাকাতেই দেখতে পায়। আদ্রিতা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরারের মুখ পানে। যদিও গোটা মুখশ্রী দেখা যাচ্ছে না, মাস্ক দ্বারা ঢেকে রাখা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। রেগে আছে কি লোকটা? হয়তো। এখন তো ওনার সিঙ্গাপুর থাকার কথা, তাহলে এখানে আসলো কি করে? বড়ই কঠিন প্রশ্ন। উত্তর জানা নেই আদ্রিতার। এয়ারপোর্টের চেকিং এরিয়ার পাশে দাঁড়িয়ে আছে তারা। লম্বা ভিড় জমেছে। সকলের পেছনে ওরা। চেকিং করাবে বলে মনে হচ্ছে না, কেননা কেউ পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় কাগজ বের করছে না। আবরার এক হাত আদ্রিতার কোমর জড়িয়ে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আমান, আহাদ এবং ইভান আদ্রিতার পেছনে দাঁড়িয়ে, আর সিয়াম বসে পড়েছে ফ্লোরে। মূলত আবরারের কার্যক্রমে অবাকের শেষ পর্যায়ে পৌঁছেই বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। দাঁড়িয়ে থাকতে একটু কষ্টই হচ্ছে। মাথা ভন ভন করে ঘুরছে যে এই তো 11 ঘন্টা আগে তাদের ফ্লাইট ছিল, কিন্তু এয়ারপোর্টে পৌঁছেই জানতে পারে সকাল 7টার ফ্লাইটে নয়, বরং রাত 12টায় ফ্লাইটে তারা সিঙ্গাপুর যাবে। এটা শুনে মেজাজ বিগড়ে যায় সিয়ামের। সে উচ্চস্বরে কিছু বলার প্রস্তুতি নিতেই আবরার সিয়ামের কাঁধে হাত রাখে এবং বলে, চল সিয়াম, তোর মাকে নিয়ে আসি। সিয়াম ছোট ছোট নয়নে আবরারকে দেখে। পেছন থেকে আমান বলে ওঠে, কেন ভাই, বুকে ছাড়া ভাল লাগছে না বুঝি? আবরার বোধহয় বিরক্ত হল। চোখ মুখ কুচকে বলে, বু কেমন শব্দ? আহাদ বলে, বউ একটা খাঁটি বাঙালি শব্দ। আবরার বিরক্ত হয় বোধ হয়। চোখ রাঙিয়ে আমানের দিকে তাকতেই আমান বলে, তো কি, সিয়ামের মতো আমরাও মা ডাকব? অবভিয়াসলি। আদ্রিতা তোদের সবার মা গু।
আমান, আহাদ, ইভান দুই হাতে কান চেপে অসহায় স্বরে খু না হ কি বলে চিৎকার করে ওঠে। আবরার গম্ভীর স্বরে ধমক দেয়, স্পিড! বাদরের মতো চেঁচাচ্ছিস কেন? ব্যাস, সকলেই ভদ্র বাচ্চার ন্যায় সোজা হয়ে দাঁড়ায়। এয়ারপোর্ট হতে 10-12 হাত দূরত্বে রয়েছে একটা শিশু পার্ক। সেটা আপাতত কুয়াশায় ঢেকে আছে। থাকারই কথা সবে সকাল 7টা বাজে। শীতের মৌসুমে 7টা মানেই ভোর সকাল। এখনো সূর্য মামা ওঠার সময় হয়নি বলেই কুয়াশারা নিজেদের আস্তানায় খুঁটি গেড়ে বসে আছে। সূর্য উঠলে আবার গাট্টি বোচকা নিয়ে পালাবে। ইভান শিশুদের ঘোড়ায় বসে কাঁদো কাঁদো স্বরে বলে, আদ্রিতা আমার ক্রাশ। ভাবি ডাকতে বলতো, মেনে নিতাম তাই বলে মা? আমানও তাল মেলায়। মা শব্দটা শুনেই কেমন বুকে আগুন জ্বলছে গি। সিয়াম খিলখিল করে হেসে ওঠে, গান ধরে উচ্চস্বরে, জলে আগুন বুকেতে, দে আগুন নিভাইয়া দে, ট্যা ট্যা টেরাবেরা লাগাইয়া দিমু, সব কিছু শেষ কইরা ফেলাইয়া দিমু, মনেরই আগুন তুই নিভাইয়া, ওই রূপের ঝলকেতে গেছি হারাইয়া গি। বড়ই শ্রুতি মধুর সিয়ামের কণ্ঠস্বর। ঠিকঠাক চর্চা করলে ভালো সিঙ্গার হতে পারত। বন্ধুরা সবাই তার গানের গলার প্রশংসা করে। তবে এই মুহূর্তে ডিপজলের বিখ্যাত গানে তাল মেলাতে পারে না ওরা, বরং বিরক্ত হয়। সিয়াম ওদের থেকে সাড়া না পেয়ে গান বন্ধ করে এবং মুখ বাঁকায়। আহাদ বলে, আদ্রিতাকে আপু ডাকবো? ইভান বলে, হ্যাঁ আমিও ভাবি ডাকব। আমান বলে, আমিও ভাবি ডাকব। কি সুন্দর দেখতে! আমার তো শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ভাবছি আদ্রিতার সঙ্গে সেলফি তুলে ফেসবুকে আপলোড করব। ক্যাপশনে লিখব, এরকম একটা সুন্দর মেয়ের সন্ধান চাই। সিয়াম হামি তুলে দুপা এগিয়ে আমানের পাশে গিয়ে দাঁড়ায়। এক হাত তুলে দেয় আমানের কাঁধে, আরেক হাতে আমানের সদ্য বেড়ে ওঠা ছোট দাড়ি টানতে টানতে বলে, ভাই কয়দিন আগে তোর হাত ভাঙল না? যেই গাড়িতে ধাক্কা খেয়ে হাত ভেঙেছিল সেই গাড়িখানা আবরার তাসনিনের। তোকে ইচ্ছে করে ধাক্কা মেরেছিল, কারণ তুই আদ্রিতার হাত ধরেছিলি। আজকে বোধহয় তোর চোখ দুটো গেল। আমান চমকে ওঠে, দুপা পিছিয়ে যায়। শুকনো ধোক গিলে তাকায় আবরারের পানে। সে তাকিয়ে আছে আমানের চোখের পানে। ভয়ে কলিজা কেঁপে ওঠে আমানের। তাড়াহুড়ো করে বলে, মা, আদ্রিতা আমার মা। সে আমার আপন না, রক্তের মা গু। আবরার বাঁকা হাসে। আমানের ডান গালে ছোট ছোট দুটো চাপড় মেরে বলে, দ্যাটস লাইক আ গুড বয়। তারপর ওদের নিয়ে চলে যায় অহনার বাড়ির সামনে। সেখান থেকে ঘুরে ফিরে পুনরায় এয়ারপোর্টে এসে অপেক্ষা করে আদ্রিতার এখানে আসার জন্য। অবশেষে আদ্রিতা চলে আসে এবং তাকে কিডন্যাপ করে নেয় আবরার। দ্বিতীয়বার প্লেনে উঠছে আদ্রিতা। প্রথমবার এক্সাইটেড ছিল, কিন্তু দ্বিতীয়বারের বেলায় খানিকটা ভয় পাচ্ছে। মস্ত বড় সিঁড়ি ডিঙিয়ে প্লেনে উঠতে বুকখানা কাঁপছে। শক্ত করে চেপে ধরে আবরারের হাত। ভেবেছিল এবার বোধহয় ধমক খাবে। পাষাণ পুরুষ ধমকে বলবে, কি ইডিয়েট, প্লেনে উঠতেও পারো না গি। তবে আদ্রিতার ভাবনা ভুল প্রমাণ করে আবরার নিজেই এক হাতে জড়িয়ে ধরে আদ্রিতাকে আশ্বাস দিয়ে বলে, ভয় পেও না, আমি আছি গু। খুশিতে মনটা নেচে ওঠে আদ্রিতার। ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি। তবে একটা ব্যাপার ভেবে অবাক লাগে। প্লেনে ওঠার তাড়া নেই কোনো মানুষের, শুধু তারাই উঠছে। একটু দূরে থাকা আরেকটা প্লেনে শত শত মানুষ উঠছে। ভিড় জমে আছে, কিন্তু তাদের প্লেনে কোনো ভিড় নেই। আশ্চর্য ব্যাপার। অতঃপর প্লেনে উঠে নিজেদের জন্য বরাদ্দকৃত আসনে বসে পড়ে। পাশে বসে আবরার। ওদের পেছনে বসেছে সিয়াম, আহাদ, আমান এবং ইভান। আর কেউ নেই। গোটা প্লেন ফাঁকা। আদ্রিতা অবাক হয়। ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, আবরার, তাসনিন, প্লেন ফাঁকা কেন? আর মানুষ কোথায়? আবরার মুখের মাস্ক খুলতে খুলতে জবাব দেয়, সবাই মরে গেছে গু। আদ্রিতা ভেঙচি কাটে। বিড়বিড় করে বলে, হাতির বাচ্চা গন্ডার, ঠিকঠাক কথা বলতেও জানে না গি। আবরার শুনে ফেলে। মুহূর্তেই কোমর জড়িয়ে ধরে আদ্রিতা। এক টানে নিজের কোলে বসে দেয় এবং কামিজের ফাঁকে হাত ঢুকিয়ে কাঁধে ঠোঁট রাখে। ফিসফিস করে বলে, কথা বলতে না পারলেও রোমাঞ্চ করতে পারি ঠিকঠাক। হাসফাস করে ওঠে আদ্রিতা। আবরারের কালো রঙের শুটখানা চেপে ধরে বিড়বিড় করে বলে,
এটা পাবলিক প্লেস। প্লিজ ছেড়ে দিন, সবাই দেখবে গু। আবরার ভ্রু কুঞ্চকে বলে, হু কেয়ার্স? আদ্রিতার ইচ্ছে করে বেয়াদব লোকটার মাথায় একটা বাড়ি মারতে। দাঁতে দাঁত চেপে বলে, লজ্জা শরম আপনার না থাকতে পারে, আমার আছে। ছাড়ুন খু। আবরার ছাড়ে না, বরং কাঁধ হতে ঠোঁট নামিয়ে গলায় রাখে। বেশ শক্তপোক্ত একখানা কামড় দিয়ে পাশে বসিয়ে দেয়। আদ্রিতা চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে বসে আছে। কামড়ে দেওয়া জায়গাটায় বেশ জ্বলছে, তবুও তু শব্দ করছে না। মুখ খুলে আবরার নিজেই। সামনে থাকা মনিটর টাইপের টিভি খানা চেপে মুভি সিলেক্ট করতে করতে বলে, আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করার পানিশমেন্ট ছিল এটা গু। চোখ খুলে আদ্রিতা ঘাড় বাঁকিয়ে তাকায় আবরারের পানে। আর যদি চলে যেতাম? খুঁজে বের করে লং টাইম কামড়ে দিতাম। কামড়ানোর জায়গাটা ভিন্ন হতো। রাগ বা বিরক্ত হওয়ার কথা ছিল। তবে আদ্রিতা হেসে ফেলে, এক হাতে মুখ চেপে মৃদু হাসে। মনে মনে বলে, আপনাকে ছেড়ে যেতে কি আর আমার ইচ্ছে করছিল? আবরার একখানা গান সিলেক্ট করে। ইয়রা বিহ্যাক্টে এই গানটা। সঙ্গে সঙ্গে সাদা রঙের লাইট নিভে যায়, জ্বলে ওঠে নীল রাঙা লাইট। আবরার গানটা একটু টেনে মাঝখান হতে প্লে করে, ভলিউম একটু বাড়ায়। রফিগা নে মুজস মির সাফিন ইয়ে ওয়াড খরটির বেনা মুশকিল হ্যায় জিনা মেরা মির দিলবার জরা জরা বেহেক্টা হ্যায় মেহেক্টা হ্যায় এজঢ মেরা ঠ্যান বেটন মেইন পিয়াসা হান মিউজ বার্লি অ্যাপনি বেহ মেইন। গানের তালে তালে আবরারও বোধহয় ঠোঁট নাড়াচ্ছে। পুনরায় আদ্রিতার পানে হাত বাড়ায়। এবার জোর করে নয়, বরং হাঙ্কি স্বরে বলে, কাছে আসবে? আদ্রিতা আবরার এর হাতের উপর হাত রাখে। সঙ্গে সঙ্গে আবারও নিজের কোলের উপরে আদ্রিতাকে বসিয়ে দেয় আবরার। এবার আর এক পাশ করে নয়, বরং আবরারের দুই পাশে দুটো পা দিয়ে বেশ আরাম করেই বসেছে। আবরার হাসে। আদ্রিতার টপসের ফাঁকে হাত ঢোকাতে যায়, বাধা দেয় আদ্রিতা। বলে, সব সময় এসব কেন? আজকে গল্প করি চলুন। আবরার বিরক্ত হলো বোধ হয়। কপাল কুঁচকে বলে, গল্প নেই আমার ডিকশনারিতে, আছে শুধু রোমাঞ্চ।